হ্যালো ফ্রেন্ড, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য কিন্তু আমরা আজকে ইংলিশ গ্রামার দিয়ে স্টার্ট করতে চলেছি। তো আমরা এখন দুপুর 12টার সময় তোমাদের জন্য ক্লাস নিয়ে আসলাম। সো ফ্রেন্ড, আমরা জানতে যে আগে আমরা সকাল 8টার দিকেও ক্লাস করাতাম, বাট আমরা দেখতে পেয়েছি যে তোমরা সকালে ক্লাস এবং সন্ধ্যা ক্লাসে সেরকম রেসপন্স পাচ্ছি না। তো আমরা তার জন্য চিন্তা করলাম যে এখন থেকে দুটি করে ক্লাস দেবো প্রত্যেক দিন। একটি থাকবে তোমাদের জন্য দুপুর 12টায় এবং আরেকটি থাকবে বিকাল 3টার সময়। তো তাছাড়া আমরা যদি দুপুর এবং বিকেলে তোমাদের ক্লাস করাই তাহলে তোমরা কিন্তু সকাল এবং সন্ধ্যার সময় স্টাডি করার জন্য সময় পেয়ে গেলে। তো সেই ক্ষেত্রে তার জন্য আমরা এরকম প্ল্যান করেছি। পরবর্তীকালে যদি দেখি যে তোমাদের রেসপন্স প্রচুর সংখ্যক পাচ্ছি, তখন আমরা চাইবো যে ক্লাসের সংখ্যা সেমভাবে আগের মতো বাড়াতে। তো এখন তো আপাতত দুটি ক্লাস করে চলো প্রত্যেক দিন। তোমরা অবশ্যই সেই দুটি ক্লাস করবে প্রত্যেকদিন রেগুলারলি। সো ফ্রেন্ড, তোমরা জানো যে ইংলিশ গ্রামারের উপর আমরা কিন্তু তার আগে 8টি ক্লাস করে নিয়েছি। তোমরা যদি আমাদের সেই প্রিভিয়াস 8টি ক্লাস না দেখে তো অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পারবে, পাশাপাশি আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। সো আমাদের আজকে ক্লাস থাকবে প্রিপোজিশনের উপর। তোমরা জানো যে প্রিপোজিশনের উপর আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস করে নিয়েছি। তো জানো যে প্রিপোজিশন থেকে গ্যাপ ফিলিং থেকে আমরা করাচ্ছি যে গ্যাপ ফিলিং সেগুলো কিভাবে ফিল আপ করতে হয় প্রিপোজিশন দিয়ে। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম। তো এগুলো ছিল গত আমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক, এবং তোমাদের মধ্যে থেকে অনেকে করেও ছিলে। তো যারা করনি এবং করতে পারোনি, বা যারা করেছো দেখে নাও কিভাবে হয়েছে বা কি কি হবে সেই ফিলিংয়ের মধ্যে, গ্যাপ ফিলিংয়ের মধ্যে। রাম কিল দ্য স্নেক ড্যাশ স্টিক। এখানে আমাদের প্রিপোজিশন কী হবে? রাম কিল দ্য স্নেক ড্যাশ স্টিক। সেক্ষেত্রে আমাদের উইথ হবে আর বাই হবে। তার দুটির মধ্যে কিন্তু একটি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটি হবে? ইয়েস। তো রাম কি করেছে? সে সাপটি মেরেছে। কী দিয়ে মেরেছে? কিসের সাহায্যে? স্টিকের সাহায্যে। স্টিকের সাহায্যে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে প্রিপোজিশন? সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে যে উইথ। রাম কিল দ্য স্নেক উইথ এ স্টিক। কোয়েশ্চেন নাম্বার 2, হি লিভস ড্যাশ আলোভার। সে কোথায় বাস করে? যে আলোভারে থাকে। দ্যাট মিনস এখানে কিন্তু পার্টিকুলার ছোট্ট একটা জায়গার কথা বলা হচ্ছে। আলোভার কোনো একটা প্লেসের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো বিগ প্লেসের কথা বলা হচ্ছে না। যেমন ত্রিপুরা, ইন ত্রিপুরা। আমাদের যদি বলে যে তুমি কোথায় থাকো, যে আমি ত্রিপুরায় থাকি, তখন সেক্ষেত্রে আমার যে প্রিপোজিশন আসবে যে ইন ত্রিপুরা। যদি বিগ এরিয়ার কথা বলা হয়, সাপোজ এখন ত্রিপুরার মধ্যে যদি বলে যে ত্রিপুরায় কোথায় থাকো, ত্রিপুরায় আমবাসায় থাকি, দ্যাট মিনস তখন আসবে কি যে ত্রিপুরা এট আমবাসা ইন ত্রিপুরা, ইন ত্রিপুরা এট আমবাসা। তো সেক্ষেত্রে যখন ছোট্ট প্লেসের কথা বলা হবে সেক্ষেত্রে অবশ্যই অ্যাট লাগানো হবে। তো সেক্ষেত্রে আমাদের অল ওভার ছোট্ট একটি প্লেসের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে? যে অ্যাট আসবে। হি লিভস অ্যাট অল ওভার। অথবা এমনও হতে পারে যে হি লিভস অ্যাট আগরতলা। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছো। এবং আগরতলারও যখন ছোট্ট কোনো প্লেসের কথা বলা হবে সেক্ষেত্রে আবার অ্যাট আসবে, তখন আগরতলার সামনে আবার ইন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন বিগ এরিয়ার কথা বলা হবে সেক্ষেত্রে ইন আসবে, বাট যখন স্মল এরিয়া কথা প্লেসের কথা বলা হবে তো সেক্ষেত্রে অ্যাট আসবে। কোয়েশ্চেন নাম্বার 3, তোমরা এইসবগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে। যত প্র্যাকটিস করবে তার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাতে অ্যাট বসে, কোন জায়গাতে ইন বসে। কোয়েশ্চেন নাম্বার 3, রাইস ইজ সেলিং ড্যাশ 5 রুপিস এ কিলো। রাইস বিক্রি হচ্ছে কত রুপিসে কিলো? যে 5 রুপিস। প্রত্যেক কিলো 5 রুপিসে রাইস বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে? ইয়েস। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে যে অ্যাট। দ্য রাইস ইজ সেলিং অ্যাট 5 রুপিস কিলো। অ্যাট 5 রুপিস কিলো, সেক্ষেত্রে স্পেসিফিক করে কিছু বলা হচ্ছে। দে অ্যাট 5 রুপিস কিলো, ডেফিনেট করে কিছু বলো। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন আসলো যে অ্যাট 5 রুপিস এ কিলো। কোয়েশ্চেন নাম্বার 4, হিজ কার রান ড্যাশ এ ডগ। সে তার কারটি রান করেছে। কোথায় রান করেছে? একটি ডগের উপর দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের অন হবে না ওভার হবে? তো অন তো হতে পারে না। আমরা অন আমরা সেই জায়গাতে ইউজ করি যখন সেক্ষেত্রে সারফেস বোঝাই। ঠিক আছে। ফর এক্সাম্পল, আই সিট অন চেয়ার, যে আমি চেয়ার উপরে বসেছি। তো সেক্ষেত্রে তো অন হতে পারে, বাট এখানে বলা হচ্ছে যে কার, এখানে মোশন বোঝাচ্ছে। হিজ কার রান ড্যাশ এ ডগ। তো সেক্ষেত্রে মোশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে যে ওভার। OVER। হিজ কার রান ওভার এ ডগ। নেক্সট কোয়েশন, হি অ্যাসিওর টু স্ট্যান্ড ড্যাশ মি ইন অল সার্কামস্ট্যান্সেস। সে অ্যাসিওর করেছে, সে আমাকে অ্যাসিওর করেছে যে সে আমার সাথে সবসময় থাকবে, যে কোনো পরিস্থিতিতে সে আমার সাথে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে? হি অ্যাসিওর টু স্ট্যান্ড ড্যাশ মি ইন অল সার্কামস্ট্যান্সেস।
ইয়েস ফ্রেন্ড, তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হবে যে বাই। হি অ্যাসিউর টু স্ট্যান্ড বাই, যে সে আমার সাথে থাকবে, সব সময় থাকবে, যে কোনো সার্কামটেন্স, যে কোনো পরিস্থিতিতে সে আমার সাথে সব সময় থাকবে। সো এই ছিল আমাদের হোমওয়ার্ক, তোমাদেরকে দিয়েছিলাম এবং তোমরা অনেকেই করেছিল, তো যারা করনি তারা দেখে নিলে। তো চলো তাহলে আজকে রুলসগুলো করা যাক। সো কাইন্ড অফ প্রিপোজিশন, তো প্রথমত জেনে নিই যে প্রিপোজিশন হাউ মেনি, প্রিপোজিশন বেসিক্যালি কয় টাইপের হতে পারে, যে প্রিপোজিশনের মধ্যে কতগুলো টাইপ আছে। তো তোমরা জানো যে প্রিপোজিশনের মধ্যে বেসিক্যালি 4 টাইপ আছে। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে বলুন তো সেই 4 স্টেপগুলো কি কি হবে, যে 4 কাইন্ড অফ প্রিপোজিশন সেগুলো কি কি হবে। তো অনেকে হয়তো মনে নাও থাকতে পারে, যারা নাও থাকতে পারে তো তোমাদের বলে দিচ্ছি যে তার মধ্যে প্রথমটি হলো যে সিম্পল প্রিপোজিশন। তার মধ্যে প্রথমটি কি, দ্য সিম্পল প্রিপোজিশন। তো দেয়ার আর 4 কাইন্ড অফ প্রিপোজিশন। তো তার মধ্যে প্রথমটি হলো যে 1 নাম্বার দ্য সিম্পল প্রিপোজিশন। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে যে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। 2 নম্বরে আছে যে কম্পাউন্ড প্রিপোজিশন। তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে, চাইবে যে বোঝার জন্য। ইংলিশ গ্রামার বেসিক্যালি ডিপেন্ড করে তোমাদের কতটা তোমরা তার উপর কনসেন্ট্রেশন দিচ্ছ, কতটা প্র্যাকটিস করছো, তার উপরেই সব কিছু ডিপেন্ড করবে। যেভাবে আমরা ম্যাথামেটিক্স করি, ম্যাথ করি বা সায়েন্স করি, তো সেগুলা কিছু মেমোরাইজ করার কিছু নেই, তোমার যত মনে রাখতে হবে জাস্ট রুলসগুলো কিছু কিছু আছে মেমোরাইজ করার মতো, আর বাকিগুলো যত পারো প্র্যাকটিস করতে হবে। 3rd নাম্বার আছে যেমন ফ্রেজাল প্রিপোজিশন। 3rd নাম্বার কি আছে যে আমাদের ফ্রেজাল, ইয়েস ফ্রেজাল প্রিপোজিশন। এবং 4th নাম্বারে আছে পার্টিসিপাল প্রিপোজিশন, ইয়েস 4th নাম্বারে আছে যে পার্টিসিপাল প্রিপোজিশন, ইয়েস। সো এই হলো সেই 4 টাইপ প্রিপোজিশন, 4 কাইন্ড অফ প্রিপোজিশন। সো এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো বললেন যে 4 কাইন্ড অফ প্রিপোজিশন আছে, তাহলে আমরা কীভাবে বুঝবো কোনগুলোকে সিম্পল প্রিপোজিশন বোঝায়, কোনগুলোকে কম্পাউন্ড প্রিপোজিশন বোঝায়, কোনগুলোকে ফ্রেজাল প্রিপোজিশন বোঝায়, পাশাপাশি পার্টিসিপাল কোন প্রিপোজিশনগুলোকে পার্টিসিপাল বোঝায়, আমরা তো জানি না সেগুলা। সো যদি একটু বলেন। ওকে ডোন্ট ওয়ারি, আমি বলছি যে কোনগুলোকে সিম্পল প্রিপোজিশন বোঝায়। তো চলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিই যে কোনগুলোকে সিম্পল প্রিপোজিশন বোঝায়। সো সিম্পল প্রিপোজিশন এক্সাম্পল হবে যেমন অ্যাট, ইন, ফর, ফ্রম, অফ, অন, আউট, টিল, টু, আপ, উইথ, থ্রো, ডাউন, বাই, এক্সেট্রা। তো সেগুলা কি অ্যাজ এক্সাম্পল অফ দিস কমন প্রিপোজিশনস ক্যান বি ইউজ টু ডেসক্রাইব, কী করে এই প্রিপোজিশনগুলা বেসিক্যালি কমন ইউজ করা হয়। কমন প্রিপোজিশন কী করে, যে ডেসক্রাইব করে, ডেসক্রাইব এ লোকেশন, লোকেশনকে ডেসক্রাইব করে। আমরা লোকেশনের আগে এই প্রিপোজিশনগুলো ইউজ করি। তাছাড়া পাশাপাশি লোকেশনের পাশাপাশি আমরা যখন কোনো টাইম ইউজ করি তো সেই ক্ষেত্রে সেই প্রিপোজিশনগুলো ইউজ করা হয়। পাশাপাশি তার পাশাপাশি প্লেস, যখন কোনো প্লেসকে বোঝানো হবে সেই ক্ষেত্রেও এই প্রিপোজিশনগুলো ইউজ করা হয়। তো লোকেশন, টাইম অ্যান্ড প্লেস, তো সেই ক্ষেত্রে আমাদের এই কমন প্রিপোজিশনগুলো ইউজ করা হয়। তো এবং সেই প্রিপোজিশনগুলোকে বলা হয় যে সিম্পল প্রিপোজিশন। তো সিম্পল প্রিপোজিশন বলতে তোমরা বুঝে গেছো, যদি এরকম প্রিপোজিশন থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তো সেগুলোকে বলা হয় যে সিম্পল প্রিপোজিশন। তো স্যার আপনি সিম্পল তো বললেন, তাহলে নেক্সট প্রিপোজিশন কী আছে যে কম্পাউন্ড প্রিপোজিশন, সেটাও একটু কষ্ট করে বলেন। তো ডোন্ট ওয়ারি, আমরা বলছি সেটাও কী আছে। সো ফ্রেন্ড কম্পাউন্ড প্রিপোজিশনগুলো কী কোনগুলো হবে। সো মনে রাখবে যে কম্পাউন্ড প্রিপোজিশন বেসিক্যালি মেড অফ 2 or more ওয়ার্ড, যে কম্পাউন্ড প্রিপোজিশন শুধু একটি না, মোর দেন 1 or 2 ওয়ার্ড মিলে কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে। তো দ্যাট মিনস সেই কম্পাউন্ড প্রিপোজিশনগুলো ফর এক্সাম্পল কোনগুলো কম্পাউন্ড প্রিপোজিশন, তো আমাদের সামনে আছে যে অ্যাবাউট, অ্যালং, amidst, among, allowed, beside, below, beneath, between, beyond, inside, outside, within, without, underneath। তো সেগুলা কি যে এক্সাম্পল অফ কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন মনে রাখবে যে মেড আপ অফ 2 or more ওয়ার্ডস। কম্পাউন্ড প্রিপোজিশন দেখতে তো লাগে 1 ওয়ার্ড, বাট সেগুলো বানানো হয়েছে 2টি ওয়ার্ড নিয়ে। যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন যদি আমরা বলি আন্ডারনিথ, দেখো এখানে আন্ডার এবং নিথ, আন্ডার অ্যান্ড নিথ, তার মধ্যে কি আছে 2টি ওয়ার্ড কিন্তু আছে, বাট সেটি দেখতে হয়েছে কি, দেখতে লাগছে যে একটি ওয়ার্ড আন্ডারনিথ, আমরা একসাথে পড়ছি আন্ডারনিথ, ঠিক আছে, বাট সেটি কি 2টি ওয়ার্ডের কম্বিনেশন অফ 2 ওয়ার্ডস, 2 or more ওয়ার্ডস। দেখ কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে 2টি ওয়ার্ড থাকতে পারে, তার বেশিও থাকতে পারে, বাট সেটি বানানো হয়েছে একটি ফর্মে। তো দেখতে পেয়েছো যে কম্পাউন্ড প্রিপোজিশন বলতে কী বুঝছো, যেমন উইদাউট, উইথ, আউট,
তো দুটিকে আলাদা আলাদা প্রিপোজিশন কিন্তু, বাট সেটিকে ওয়ান ফর্মে বানানো হয়েছে। তো সেগুলো কি বলা হয় যে কম্পাউন্ড প্রিপোজিশন। সেমভাবে তুমি সবগুলো প্রিপোজিশন সেমভাবে দেখো যে সবগুলো প্রিপোজিশন সেমই আছে, যে দুটি থেকে বা দু বা তার বেশি প্রিপোজিশন নিয়ে সেগুলো বানানো হচ্ছে। যেমন উইথ ইন, আউটসাইড, ইনসাইড, বেয়ন্ড, between, beneath, below, beside, allowed, among, amidst, along, about। তো দেখতে পেয়েছো যে সবগুলা প্রিপোজিশন কিন্তু মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস, বাট সেগুলো দেখতে লাগে তো ওয়ান ওয়ার্ড বা লুকিং লাইক রেগুলার প্রিপোজিশনস, বাট আদৌতে কিন্তু সেগুলো বানানো হয়েছে দুই বা তার বেশি ওয়ার্ড দিয়ে। তো আশা করবো যে তোমরা যে সিম্পল প্রিপোজিশন ও কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে ডিফারেন্স বুঝে গেছো। সিম্পল প্রিপোজিশন বেসিক্যালি একটা ওয়ার্ড দিয়ে শুরু বানানো হয়, এবং যেগুলোকে কমন প্রিপোজিশন বলা হয়, এবং যেই প্রিপোজিশনগুলো ডেসক্রাইব করে কোনো লোকেশন, টাইম আর প্লেসকে। বাট কম্পাউন্ড প্রিপোজিশনের ক্ষেত্রে যে কম্পাউন্ড প্রিপোজিশনগুলো হয় যে ওয়ান অর মোর দেন ওয়ান ওয়ার্ড, যে টু অর মোর দেন টু ওয়ার্ড, যখন দুটি বা তার বেশি ওয়ার্ড দিয়ে বানানো হয় সেগুলোকে বলা হয় যে কম্পাউন্ড প্রিপোজিশন। সো তোমাদের মনে হয় এখন বলতে পারো যে স্যার খুব সুন্দর করে বুঝিয়েছেন সিম্পল প্রিপোজিশন এবং কম্পাউন্ড প্রিপোজিশন, তাহলে প্লিজ কষ্ট করে বাকি দুটিও বলে দেন। তো বাকি দুটি কীভাবে এক্সাম্পল কী হতে পারে, যে ফ্রেজাল প্রিপোজিশন আর পার্টিসিপাল প্রিপোজিশন। ওকে, তো আমরা দুটিও দেখে নিচ্ছি যে সেই দুটি কীরকম হতে পারে। সো ফ্রেন্ড, সো ফ্রেজাল প্রিপোজিশন বলতে তোমরা তো বুঝে গেছো যে ফ্রেজাল প্রিপোজিশন বলতে কী বোঝায়। যেগুলোর মধ্যে একটা ফ্রেজ আছে, যেমন ফ্রেজাল প্রিপোজিশন বলতে দুই বা তার বেশি ওয়ার্ড নিয়ে যে প্রিপোজিশনগুলোকে বানানো হয়, দুই বা তার বেশি ওয়ার্ড। আমরা কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে দেখতে পেয়েছি যে ওয়ান ওয়ার্ড বানানো হয়েছে, টু বা মোর ওয়ার্ড নিয়ে, বাট একটির মধ্যেই তাকে একটি ফর্মেই বানানো হয়েছিল। বাট ফ্রেজাল প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স অন্যরকম, যে ফ্রেজাল প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু দুই বা তার ততোধিক ওয়ার্ড নিয়ে যে প্রিপোজিশনগুলোকে বানানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। এখানে দেখো যে অ্যালং এবং উইথ সেগুলো কি আলাদা আলাদা আছে। তো সবসময় মনে রাখবে যে যখন প্রিপোজিশন অ্যালং থাকে, সাপোজ কোনো জায়গাতে অ্যালং আসে, যদি কোনো জায়গাতে অ্যালং আসে তারপরে যদি তোমাদেরকে গ্যাপ দেওয়া হয় সেক্ষেত্রে কি আসবে, তো সবসময় মনে রাখবে যে অ্যালংয়ের সাথে কিন্তু উইথে আসবে, অ্যালংয়ের সাথে উইথে আসবে। তো তার সাথে যে অ্যালং অ্যাট বা অ্যালং অন সেরকম হতে পারে না, বাট হতে পারে যে অ্যালং উইথের পরে অন্য কিছু প্রিপোজিশন থাকতে পারে, বাট অ্যালংয়ের সাথে কিন্তু উইথে আসবে। তো সেগুলোকে ফ্রেজাল প্রিপোজিশন, সেগুলো ফিক্সড বলা যেতে পারে। যেমন বিকজের সাথে সবসময় কিন্তু অফই আসে, দ্য বিকজ অন, বিকজ অ্যাট, এভাবে তো হয় না। তো বিকজ অফ সবসময় এভাবেই আসবে, যে বিকজ অফ, বাই মিনস অফ, ফর দ্য সেক অফ, ইন ফেভার অফ উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ, সেভাবেই কিন্তু আসবে। সেগুলোকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন বলি, যেগুলো দুই আর তার ততোধিক ওয়ার্ড নিয়ে বা তার দুই বা তার বেশি ওয়ার্ড নিয়ে একসাথে বানানো হয়, সেগুলোকে আমাদের ফ্রেজাল প্রিপোজিশন বলা হয়। যে ইন অ্যাকর্ডিংস টু, ইন কেস অফ, ইন কোর্স অফ, উইথ রেফারেন্স টু, উইথ রিগার্ড টু, ইন রেসপেক্ট টু, ইন প্লেস অফ, ইন স্পাইট অফ, ওয়িং টু, in comparison to, instead of, according to, aside from, next to, ahead of, out of, but for, prior to, apart from, contrary to, thanks to, as for, expect for, up to, as to। তো এই ছিল ফ্রেজাল প্রিপোজিশনের এক্সাম্পল। তোমাদের কিন্তু এইসব এক্সাম্পল তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। তো এগুলা কিন্তু ফিক্সড প্রিপোজিশন বলা হয়, এগুলো ফিক্সড প্রিপোজিশন, তার মধ্যে কোনো চেঞ্জ দেখতে তোমরা পাবে না। তো তোমাদেরকে এইসব প্রিপোজিশনগুলো কিন্তু ভালো করে মেমোরাইজ করতে হবে। তারপরে কিন্তু যখন এরকম ফ্রেজাল প্রিপোজিশনের মধ্যে থেকে আমরা নেক্সট টাইম যখন প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো তখন দেখতে পাবে যে সেগুলো কীভাবে হয়েছে। সো ডোন্ট ওয়ারি, আজকের ক্লাসে তোমাদের জন্য প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে। তোমরা অবশ্যই আমরা যেসব রুলসগুলো করাচ্ছি তার মধ্যে থেকে থাকবে, তোমরা অবশ্যই সেগুলো করবে। তো আশা করবো যে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি 1% বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করতে বলবে না ফ্রেন্ড। পাশাপাশি যদি আমাদের ক্লাস ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এরকম প্রিপারেশন নিচ্ছে। তো আমাদের ক্লাস তাদের জন্য হেল্পফুল হবে যারা এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি বলো, টেট বলো, সবার জন্য কিন্তু এরকম ক্লাস হেল্পফুল, কারণ প্রিপারেশন তো সব জায়গাতেই আছে, প্রিপারেশন সবারই জানা থাকতে লাগে।
সো এখন বলতে পারো যে স্যার ইয়েস আপনি বুঝিয়েছেন খুব ভালো সুন্দর করে, যে সিম্পল প্রিপোজিশন বুঝিয়েছেন, কম্পাউন্ড বুঝিয়েছেন যতটা পারা যায়, ফ্রেজাল প্রিপোজিশন বুঝিয়েছেন, তাহলে কষ্ট করে আরেকটু বুঝিয়ে দেন যে পার্টিসিপাল প্রিপোজিশন বলতে কী বুঝুন। ইয়েস, তো চলো তাহলে আমরা পার্টিসিপাল প্রিপোজিশন বলতে কী বুঝি সেটাও দেখে নেই। সো ফ্রেন্ড, সো আমাদের 4th নাম্বারে আছে কি পার্টিসিপাল প্রিপোজিশন। ইয়েস, সো পার্টিসিপাল প্রিপোজিশনগুলো এখন তোমাদের বলতে পারো যে স্যার পার্টিসিপাল প্রিপোজিশন তো আপনি কতগুলো এক্সাম্পলও দিয়েছেন, তো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমরা যখন এরকম প্রিপোজিশন দেখতে পাবো তখন কিভাবে আইডেন্টিফাই করব কোনগুলো সিম্পল প্রিপোজিশন, কোনগুলো কম্পাউন্ড প্রিপোজিশন, কোনগুলো ফ্রেজাল প্রিপোজিশন এবং কোনগুলো পার্টিসিপাল প্রিপোজিশন। তো আপনি তিনটি দেওয়া এক্সাম্পল তো খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে সিম্পল প্রিপোজিশন বলতে কি বুঝি, কম্পাউন্ড বলতে কি বোঝা হয়, বা ফ্রেজাল প্রিপোজিশন বলতে কি বলে। তো তাহলে পার্টিসিপাল প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি সেটাও একটু বলে দিন, বা পার্টিসিপাল প্রিপোজিশন আমরা কিভাবে চিনবো সেটাও একটু বলেন কষ্ট করে, যেহেতু এতগুলো বলেছেন। ইয়েস, ডোন্ট ওয়ারি ফ্যান। সো পার্টিসিপাল প্রিপোজিশনগুলো তোমরা সেভাবে আইডেন্টিফাই করবে, দেখবে যে প্রত্যেকটা মনে রাখবে যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার কোনো নাউন বা নাউন এবং প্রনাউন ছাড়া হয়, যখন কোনো সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল কোনো নাউন এবং প্রনাউন ছাড়া হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ফাংশন করে। সো প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন চেনার জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল সবসময় আইএনজি দিয়ে শুরু হয়, আইএনজি দিয়ে শেষ হয়, আইএনজি। তো দেখতে পেয়েছো যে কনসার্নিং, পেন্ডিং, রিগার্ডিং, কনসিডারিং, টাচিং, অ্যাজুমিং, varying, considering, during, given, notwithstanding, provided, respected, etc. মনে রাখবে যে প্রেজেন্ট পার্টিসিপাল প্রিপোজিশন আমাদের লাস্টে কি থাকবে, যে ইডি বা আইএনজি। যখন ইডি বা আইএনজি দিয়ে শেষ হবে কোনো ভার্ব, সেই ক্ষেত্রে আমাদের সেগুলো হলো যে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মে আছে। তো সেক্ষেত্রে আমাদের সেগুলো কি, যে প্রেজেন্ট পার্টিসিপাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের 4টি দেওয়া অপশন। সো ফ্রেন্ড, সো আমরা তো কাইন্ড অফ প্রিপোজিশনকে পড়ে নিলাম, যে কাইন্ড অফ প্রিপোজিশন কিন্তু 4 কাইন্ড অফ প্রিপোজিশন, তার মধ্যে একটি হলো সিম্পল, কম্পাউন্ড, ফ্রেজাল এবং পার্টিসিপাল প্রিপোজিশন। তো এখন চলো তাহলে কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন করা যাক, যেগুলা দিস আর ভেরি কমন ইউজ প্রিপোজিশন। তো এগুলা বেশি কমন ইউজ, যেমন অ্যাট, ইন, অন, সেগুলা কি আমরা সবাই বেসিক্যালি কমন ইউজ করে থাকি। আমাদের প্রত্যেকটা সেন্টেন্স ফরমেশন করার ক্ষেত্রে কিন্তু অ্যাট, ইন, অন সেই প্রিপোজিশনগুলা প্রত্যেকটা সময় আমাদের কাজে আসে। তো চলো তাহলে দেখা যাক সেই প্রিপোজিশনগুলো কি হতে পারে বা কিভাবে ইউজ করতে পারি। তোমরা জানো যে অ্যাট ইউজ করা হয় যে প্রেসিয়াস টাইমের ক্ষেত্রে। অ্যাট কোন ক্ষেত্রে ইউজ করা হয়, যে প্রেসিয়াস টাইমের ক্ষেত্রে। অ্যাট ইউজ করা হয় যে প্রেসিয়াস টাইমের ক্ষেত্রে। ইয়েস, এবং তোমরা জানো যে ইন ইউজ করা হয় কোন ক্ষেত্রে, যে মান্থ, ইয়ার্স, সেঞ্চুরি, লং পিরিয়ড। ইয়েস, তো সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করে থাকি। তাহলে আমরা দেখে নিই, তো আমরা অ্যাট কোথায় ইউজ করে সেটাও দেখেছি, যে প্রেসিয়াস টাইমের ক্ষেত্রে অ্যাট ইউজ করে থাকে, পাশাপাশি ইন ইউজ করি আমরা যে মান্থ, ইয়ার, সেঞ্চুরি, লং পিরিয়ড, সেক্ষেত্রে আমাদের ইন ইউজ করা হয়। এবং অন ইউজ করা হয় কোথায়, যে অন ইউজ করা হয় ইউজ বিফোর ডেজ অ্যান্ড ডেট। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা হয়, যে অন ইউজ করা হয়। তো অবশ্যই ডোন্ট ওয়ারি। তাহলে তোমরা ভাবতে পারো যে স্যার যেহেতু আপনি বলছেন যে অ্যাট ইউজ করে যে প্রেসিয়াস টাইমের ক্ষেত্রে, ইন ইউজ করা হয় মান্থ, ইয়ার, সেঞ্চুরিজ এবং লং পিরিয়ড, এবং অন ইউজ করা হয় ডেজ এবং ডেট। তো তাহলে যদি আমাদের সামনে কিছু এক্সাম্পল দিন তাহলে আমাদের সুবিধা হয়, যে কি আমরা কোন জায়গাতে কীভাবে কীরকম থাকতে পারে। তো চলো তাহলে দেখে নিই কীভাবে আমরা অ্যাট অ্যাজ এ প্রেসিয়াস টাইম ক্ষেত্রে ইউজ করা হবে, কোনো টাইমের ক্ষেত্রে অ্যাট কীভাবে ইউজ করা হয়। চলো আমরা দেখে নিই কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে যে কীভাবে হতে পারে যে অ্যাটের ইউজ। দেখো, ইউজ অফ অ্যাট। তো আমরা অ্যাট কীভাবে ইউজ করব, অ্যাজ এ প্রিপোজিশন অ্যাট কীভাবে ইউজ করব, যখন আমরা বলেছি যে অ্যাট কোথায় ইউজ করা হয়, যে প্রেসিয়াস টাইম। তোমরা অবশ্যই মনে রাখবে এগুলা অ্যাট কিন্তু আমাদের যখন আমরা কোনো ইংলিশ সেন্টেন্স ফরমেশন করি অবশ্যই আমাদের কিন্তু প্রিপোজিশনের উপর কমান্ড ভালো থাকতে হবে, না হলে কিন্তু সেই সেন্টেন্সটি প্রপার মিনিং দেবে না।
সো ফ্রেন্ড, এখানে যদি আমি অ্যাটের জায়গাতে যদি অন বা ইন ইউজ করি সেক্ষেত্রে কিন্তু তার মিনিংটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমাদেরকে জানা থাকতে হবে যে কোন জায়গাতে অ্যাট ইউজ হবে, কোন জায়গাতে ইন ইউজ হবে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে দেখে নাও। অ্যাট 3 o'clock আমি বলেছি যখন কোনো স্পেসিয়াস টাইমের কথা বলা হবে, কোনো অ্যাকুরেট টাইম, স্পেসিফিক টাইম, সেক্ষেত্রে বলা হবে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাট ইউজ করবে। যেমন আমাদের ক্লাস বিকালে ক্লাস কখন হবে, যে অ্যাট 3 o'clock PM, যে জানো যে বিকাল 3টার সময় আবার আমাদের পরবর্তী ক্লাস হবে। তো দ্যাট মিন্স কি স্পেসিফিক করে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাড ইউজ করা হয়েছে, স্পেসিয়াস টাইম। নেক্সট কোয়েশন, নেক্সট ওয়ান, যে অ্যাট 10:30 AM তোমাদের বলেছি যে এরকম অবশ্যই এরকম যদি থাকে তোমাদের কোনো মেনশন করতে হয়, অবশ্যই সেক্ষেত্রে অ্যাট ইউজ করবে। যেমন অ্যাট নুন, এখন আমাদের ক্লাস কোন সময় চলছে, যে অ্যাট 12 নুন, যে কখন চলছে, অ্যাট নুন। সবসময় বলা যাবে স্পেসিয়াস টাইমের ক্ষেত্রে নুন যখন পাবে তোমরা, সেই ক্ষেত্রে অবশ্যই তার আগে প্রিপোজিশন অ্যাট বসবে। অ্যাট ডিনার টাইম, অ্যাট বেড টাইম, অ্যাট সানরাইজ। তো সেগুলো কিন্তু স্পেসিয়াস টাইম, সানরাইজ তো সারাদিন তো হচ্ছে না, তার জন্য স্পেশাল কিছু টাইম আছে, স্পেশালি কিছু টাইম আছে, সেই টাইমে সানরাইজ হবে এবং সেই টাইমে সানসেট হবে। পাশাপাশি অ্যাট দ্য মুভমেন্ট, যে সেই সময়ের কথা বলা হচ্ছে, যে মুভমেন্টটার কথা, যে স্পেসিয়াস সময়টার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তার আগে অ্যাড ইউজ করা হবে। যেমন অ্যাট ডিনার টাইম, আমরা ডিনার তো কিছু টাইম আছে, ডিনার স্পেসিফিক তো টাইম আছে, তো সেক্ষেত্রে আমরা ডিনার টাইম ইউজ করবো, ব্যাড টাইম ইউজ করবো। তো এইসব ক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে যে যখন কোনো স্পেসিয়াস টাইম, টাইমকে পার্টিকুলার করে কোনো কিছু বলা হবে, সেক্ষেত্রে অবশ্যই তার আগে অ্যাড ইউজ করা হবে। অ্যাড ইউজ করা হয় যে প্রেসিয়াস টাইমের ক্ষেত্রে। তো চলো তাহলে ইনের ইউজ দেখে নিই। স্যার আপনি অ্যাটও বললেন, তাহলে আমরা ইনগুলো দেখে নিই যে ইনগুলোর মধ্যে ইন প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে হতে পারে। সো দেখো, ইন মে আমরা বলেছি যে ইন কোথায় কোথায় হতে পারে, যে মান্থ, ইয়ার, সেঞ্চুরি এবং লং পিরিয়ড। মনে রাখবে যে ইন কোথায় কোথায় হতে পারে, মান্থ, ইয়ার, সেঞ্চুরি অ্যান্ড লং পিরিয়ড। সো দেন দেখে নাও যে ইন কোথায় হতে পারে, ইন মে। আমরা বলেছি যে মান্থের আগে হতে পারে, তো মে কি আমাদের একটি মান্থ, মে হলো আমাদের সামনে একটি মান্থ। সামার আমরা বলেছি যে সামার যখন কোনো লং পিরিয়ড, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যেখানে ইন ইউজ করা হবে। ইন দ্য সামার, দ্য সামারের সময় আমরা সেগুলো করি, এক্ষেত্রে আমাদের লং পিরিয়ড, তো সামার তো একটি দিনের কথা বলা হচ্ছে না, সামার তো তার দ্যাট মিনস কয়েকটা মান্থ নিয়ে একটি সামার হয়েছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইন ইউজ করা হবে। ইন 1990s, তো সেক্ষেত্রে আমাদের বলেছি যে কোনো ইয়ার অথবা মান্থ অথবা লং পিরিয়ড, সেক্ষেত্রে আমাদের ইন ইউজ করবে। সো দেখতে পেয়েছো ইন 1990s, সেক্ষেত্রে আমাদের সেটি কি একটি ইয়ার্স। ইন দ্য 1990s, সেটি কি একটি সেঞ্চুরি, ইন 1990s। নেক্সট ওয়ান, ইন দ্য নেক্সট সেঞ্চুরি, ইন দ্য নেক্সট সেঞ্চুরি, সেক্ষেত্রে আমরা বলেছি যে ইয়ার্সের ক্ষেত্রেও যেভাবে আমাদেরকে প্রিভিয়াস ইউজ করতে হয় সেভাবে সেঞ্চুরির সামনে ইউজ করতে হয় ইন, সেমভাবে আইসিস, তো সেগুলো কি আমাদের সেঞ্চুরি। লং পিরিয়ডের কথা বলা হচ্ছে আইসিস, তো সে আমাদের এখানে কি ইউজ করা হয়েছে, তো লং পিরিয়ডের কথা ইউজ করা হয়েছে। যেমন পাস্ট অ্যান্ড ফিউচার, ইন দ্য পাস্ট এবং ফিউচার যখন বোঝাবো, তখন সেক্ষেত্রে অবশ্যই যে ইউন ইউজ করা হবে। যখন কোনো পাস্ট বোঝানো হবে কারোর বা ফিউচার বোঝানো হবে, সেক্ষেত্রেও আমাদের অবশ্যই ইন ইউজ করতে হবে। তো স্যার আপনি বলে দিচ্ছেন যে ইন এবং অ্যাটের ইউজ তো আমরা দেখে নিলাম যে অ্যাট কোথায় হয় এবং ইন কোথায় হয়, তাহলে যেহেতু আপনি দুটি বলে দিয়েছেন, তাহলে থার্ড ওয়ানটা বলে দিন। থার্ড ওয়ানটা আমরা জেনে নেই। ওকে চলো তাহলে আমরা থার্ড ওয়ানটা জেনে নিই। থার্ড ওয়ানের মধ্যে কী আছে ফ্রেন্ড, তো তোমরা জেনেছো যে অ্যাড ইউজ করি কখন, যে স্পেসিয়াস টাইমের ক্ষেত্রে, পাশাপাশি জানো ইন ইউজ করি যে মান্থ, ইয়ার, সেঞ্চুরিজ এবং লং পিরিয়ডের ক্ষেত্রে ইন ইউজ করা হয়। বাট ফ্রেন্ড মনে রাখবে আমরা অন কোথায় ইউজ করব, তাহলে আমরা বলেছি যে অন কোনো ডেজ এবং ডেটের ক্ষেত্রে, কোনো ডেজ এবং ডেটের ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে অন ইউজ করা হয়। এখানে কি সানডে একটি ডে, কোনো ডেজ এবং ডেটের ক্ষেত্রে অন ইউজ করা হয়। আর টুইসডে কি একটি ডে এবং সিক্স কি একটি ডেট, 6 মার্চ, 25 জানুয়ারি, তো সেটা কি আমাদের 25 হলো একটি ডেট, যে 2007-এর 25 জানুয়ারি। তো সেক্ষেত্রে আমাদের পার্টিকুলার দিন তো হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা বলেছি মনে রাখবে যে অন ইউজ করা হয় বিফোর ডেজ, যখন কোনো ডেজ এবং ডেট বোঝানো হবে, যখন কোনো ডেজ অ্যান্ড ডেট বোঝানো হবে, সেক্ষেত্রে কি ইউজ করা হবে, অন ইউজ করা হবে। যেমন অন ইন্ডিপেন্ডেন্স ডে, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স ডে তো আমরা বছরে 365 দিন বানাই না, যে বছরে 365 দিন আমরা ইন্ডিপেন্ডেন্স ডে বানাচ্ছি, তো তার জন্য কোনো স্পেসিফিক ডে আছে। সো অন ইন্ডিপেন্ডেন্স ডে, অন ক্রিসমাস ডে কি আমরা প্রত্যেক বছর আমরা কি পুরা বছর বানাই, নো, তার জন্য আমরা স্পেসিফিক ডেট আছে, ওই ডেটটার মধ্যে আমরা ক্রিসমাস ডে বানাই। যখন তোমার বার্থডের কথা বলা হবে, যে তোমার বার্থডে কখন,
যে 28 জানুয়ারি, ধরো 28 জানুয়ারি আমার বার্থডে, তো সেই ক্ষেত্রে যে যখন কোনো তোমার বার্থডে কথা বলানো হবে অবশ্যই মনে রাখবে যে সেক্ষেত্রে কিন্তু ইন ইউজ করা হবে না বা অ্যাড ইউজ করা হবে না, সেক্ষেত্রে কী ইউজ করা হবে, জন ইউজ করা হবে। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের ডিসকাশন ক্লাস, তো ডোন্ট ওয়ারি, তোমাদের জন্য কিন্তু আমরা কোয়েশনও রেখেছি। তো তোমরা জানো যে প্রথমত রুলসগুলো শেখা দরকার ইংলিশের, যদি রুলসগুলো না শেখো তাহলে কীভাবে কোয়েশনগুলো পার্টিসিপেট করবে। তো যদি আমরা তোমাদের জন্য কোয়েশন নিয়ে আসি তাহলে কিন্তু তোমরা পারবে না। তো তার জন্য অবশ্যই তোমার বেসিক যে ব্যাকগ্রাউন্ডটাকে ডেভেলপ করা দরকার। যখন তোমাদের ফাউন্ডেশন ভালো হয়ে যাবে তখন দেখবে অটোমেটিকলি তোমরা যত পারো বিল্ডিং বানাতে পারবে, যত উঁচা করতে পারো বিল্ডিং উঁচা করতে পারবে, তো সমস্যা হবে না। তো প্রথমত ফাউন্ডেশন আগে স্ট্রং করা দরকার। নেক্সট ওয়ান দেখো, নিউ ইয়ার এভে, যখন প্রত্যেক বছর নতুন বছর আগে সেই ক্ষেত্রে অবশ্যই যে অন ইউজ করা হয় মনে রাখবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, আবার রিভাইজ করে দিচ্ছি, আমরা অ্যাড কোথায় ইউজ করবো, যখন স্পেসিফিক টাইম বোঝানো হবে, যখন কোনো নির্দিষ্ট কোনো সময় বোঝানো হবে সেই ক্ষেত্রে আমাদের অন ইউজ করা হবে। যেমন নুন, ডিনার টাইম, বেড টাইম, সানরাইজ, সানসেট, দ্য মোমেন্ট, সবগুলো ক্ষেত্রে অন ইউজ করা অ্যাড ইউজ করা হবে। ইন ইউজ করা হবে যে বিফোর মান্থ, ইয়ার, সেঞ্চুরিজ এবং লং পিরিয়ড, এবং অ্যান্ড অন ইউজ বিফোর ডেজ অ্যান্ড ডেটস, তো সেক্ষেত্রে আমাদের অন ইউজ করবে। সো আশা করি ফ্রেন্ড তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করতে বলবে না, এবং তোমাদের জন্য কমেন্ট সেশন ওপেন থাকে, তোমরা সেই কমেন্টও আমাদের ক্লাস কীরকম লাগছে অবশ্যই বলবে। ইয়েস, তো তোমাদের মধ্যে থেকে এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো অনেকগুলো রুলস করেছেন, তো এখন তো কতগুলো তো প্র্যাকটিসের তো করান, আমরা ছোট্ট বাচ্চারা যে এতগুলা রুলস যদি একসাথে করিয়ে দেন তাহলে কি মনে থাকবে? যদি প্র্যাকটিস কোয়েশনগুলো না করান তাহলে কি মনে থাকবে আমাদের? তো কিছু প্র্যাকটিস কোয়েশন করান তাহলেও ভালো হবে। ইয়েস, তোমাদের কথা চিন্তা করে আমরা সেগুলোও রেখেছি, ডোন্ট ওয়ারি। তো চলো ফ্রেন্ড, তাহলে আমরা কিছু প্র্যাকটিস কোয়েশন দেখে নিই, যে তার মধ্যে থেকে যেগুলো আমরা রুলস করেছি তার মধ্যে থেকে কিছু প্র্যাকটিস কোয়েশন। কোয়েশন নাম্বার 5 আই হ্যাভ এ মিটিং -10 AM, যে আমার মিটিং আছে, কখন আছে, যে 10টার সময়। তো সেক্ষেত্রে কী হবে, তোমাদেরকে বলেছি যখন কোনো স্পেশাল টাইম বোঝানো হবে তো সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, যে আমাদের সেক্ষেত্রে প্রিপোজিশন কী হবে, অ্যাট, অন, ইন, নো প্রিপোজিশন। সো নো প্রিপোজিশন তো হতেই পারে না, কারণ নো প্রিপোজিশন তো আমরা করিনি। তো অ্যাট, ইন, অন কোনটি হবে? ইয়েস, ভেরি গুড অল, দ্যাট মিনস যারা করতে পেরেছো দ্যাট মিনস তোমরা ভালো করে শুনেছো, বুঝেছো। সো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে অ্যাট, যখন স্পেশাল টাইম বোঝানো হবে সেক্ষেত্রে আমাদের অ্যাড ইউজ করতে হবে। নেক্সট ওয়ান, ডু ইউ থিঙ্ক উই উইল গো টু স্যাটার্ন ড্যাশ ফিউচার? সো তোমরা কি মনে করো যে ইন ফিউচার আমরা স্যাটার্নে যাব, শনি গ্রহতে যাব? সো ডু ইউ থিঙ্ক উইল গো টু স্যাটার্ন ড্যাশ দ্য ফিউচার? তো সেক্ষেত্রে কী হবে, আমরা বলেছি যখন কোনো ফিউচার এবং পাস্ট এবং ফিউচার বোঝানো হবে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমি বলেছি কিন্তু আমাদের এক্সাম্পলে ছিল, আমরা যখন রুলসগুলো করিয়েছি তখন কিন্তু সেখানে ছিল। সো যারা করতে পারোনি বা করতে পারছো না তারা অবশ্যই রিভাইজ করে আবার পুরোটি ক্লাস কিন্তু সামনে থেকে দেখবে। সো এন্ড অফ দ্য ক্লাস দেখবে, এখন তো চলে যাও, এখন দেখে নাও, তো পাশাপাশি রিভাইজ করে নেবে আবার। ইংলিশ গ্রামার আমি বারে বারে বলছি, কিন্তু শেখা মুখস্থ করা কিন্তু কিছু নেই যে মুখস্থ করে নিলে এবং সব কিছু হয়ে যাবে সেমনটা কিছু নেই। তো ফ্যান আমরা বলেছি যে যখন কোনো পাস্ট এবং ফিউচার বোঝানো হবে সেই ক্ষেত্রে অবশ্যই তার আগে ইন ইউজ করা হবে। সো ইন দ্য ফিউচার, ইয়েস, ভেরি গুড অল। তো যাদের এই কোয়েশনগুলো ইজি লাগছে, সো ফ্যান জাস্ট এটি তোমাদের ফাউন্ডেশন কোয়েশন। তো এই ডে বাই ডে আমরা তো হার্ড কোয়েশন নিয়ে আসছি, আমাদের কোয়েশন লেভেলগুলো ইনক্রিজ করব। সো কোয়েশন নাম্বার 7, দেয়ার শুড বি এ লট অফ প্রোগ্রেস ড্যাশ ইন দ্য নেক্সট সেঞ্চুরি। দেয়ার শুড বি লট অফ প্রোগ্রেস ইন ড্যাশ দ্য নেক্সট সেঞ্চুরি। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী হবে? সো আমরা বলেছি যে যখন কোনো সেঞ্চুরি কথা বোঝানো হবে, যখন মান্থ, ইয়ার, সেঞ্চুরি এবং লং পিরিয়ড বোঝানো হবে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী হবে? ইয়েস, তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হবে যে ইন, তোমরা সবাই জানো আশা করি। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন হবে যে ইন আসবে। যখন কোনো মান্থ, আমি বারে বারে বলছি মনে রাখবে, যখন কোনো মান্থ, ইয়ার, সেঞ্চুরিজ এবং লং পিরিয়ড বোঝানো হবে সেক্ষেত্রে ইউজ করবে। নেক্সট ওয়ান, ওয়ার উইল ইউ বি ড্যাশ ইন্ডিপেন্ডেন্স ডে? যে তুমি ইন্ডিপেন্ডেন্স ডে দিন কোথায় থাকবে বা কোথায়? তো আমাদের সেক্ষেত্রে সঠিক উত্তরটি কোনটি হবে? তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে? তো সেক্ষেত্রে দেখতে পেয়েছো যে ফ্রেন্ড
এখানে ডেজ এবং ডেটের কথা বলা হচ্ছে, এখানে ডেজ এবং ডেটের কথা বলা হচ্ছে। তো ইন্ডিপেন্ডেন্স ডে আমি বলেছি, যখন ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের কিন্তু স্পেশাস করে কোনো সরি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যখন কোনো ডেজ এবং ডেট আসবে অবশ্যই সেক্ষেত্রে আমরা আর প্রিপোজিশন কী আসবে, অন আসবে। ভেরি গুড অল, যারা করতে পেরেছো অন। ওয়্যার উইল ইউ বি অন ইন্ডিপেন্ডেন্স ডে, তুমি ইন্ডিপেন্ডেন্স দিন সময় কোথায় থাকবে। সো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে কি একটি ডে, তো তার জন্য সেই ক্ষেত্রে সরি একটি ডেট, তো তার জন্য সেক্ষেত্রে আমাদের কি আসলো, যে অন আসলো। নেক্সট ওয়ান, দ্যাট শপ ক্লোজ ড্যাশ মিড নাইট, ড্যাশ শপ ক্লোজ ড্যাশ মিড নাইট, তো সেক্ষেত্রে কী হবে, আমরা বলেছি যখন কি বলেছি, যখন কোনো স্পেসিয়াস টাইমের কথা বলো, এখানে মিড নাইট কোনো স্পেসিয়াস টাইমকে কিন্তু মেনশন করা হচ্ছে। যেমন আমরা পড়েছি যেমন অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ, অ্যাট বেড টাইম, অ্যাট ডিনার টাইম, অ্যাট নুন, অ্যাট দ্য মোমেন্ট, তো সেগুলো কি স্পেসিয়াস টাইম, তো সেক্ষেত্রে অবশ্যই কী আসে, যে অ্যাট আসে, অ্যাট মিড নাইট। সো কোয়েশ্চন নাম্বার 10, হার বার্থডে ইজ ড্যাশ 28 জানুয়ারি, হার বার্থডে ইজ ড্যাট 28 জানুয়ারি, যে আমার বার্থডে, তার বার্থডে কবে, যে 28 জানুয়ারি, তার বার্থডে 28 জানুয়ারি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে, তো বলেছে যে কোনো যখন কোনো ডেটস এবং ডেট আসে, যখন কোনো ডেটস এবং যখন কোনো ডেজ এবং ডেট আসে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিপোজিশন কি আসে, ইয়েস ভেরি গুড অল, তো সেক্ষেত্রে জানো যে প্রিপোজিশন অন আসে। যারা করতে পেরেছো ভেরি গুড, দ্যাট মিনস তোমরা ক্লাসটি প্রথম থেকে দেখেছো। কোয়েশ্চন নাম্বার 11, রিচা ওয়েন্ট হোম ড্যাশ লাঞ্চ টাইম, রিচা ওয়েন্ট হোম ড্যাশ লাঞ্চ টাইম, দ্য রিচা ওয়েন্ট হোম, দ্য রিচা হোমে গিয়েছিল সেই লাঞ্চ টাইমের সময়, তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে, তো আমরা বলেছি অ্যাট বেড টাইম, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট ডিনার টাইম, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আছে, ইয়েস, তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন আসে যে অ্যাট আসে, স্পেসিয়াস টাইম, অ্যাট লাঞ্চ টাইম। সো দিস ওয়ান লাস্ট কোয়েশন, ডু ইউ ওয়ার্ক ডে সানডে, ডু ইউ ওয়ার্ক ডে সানডে, সেক্ষেত্রে আমাদের সানডে কি একটি ডেজ, তো সে ডু ইউ ওয়ার্ক ডে সানডে, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে, ডু ইউ ওয়ার্ক অন সানডে। ভেরি গুড অল, দ্যাট মিনস তোমরা অনেকেই করতে পেরেছো। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস, তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা সবাই এই হোমওয়ার্কগুলো করে আনবে লাস্টে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যখন নেক্সট ক্লাস নিয়ে আসবে তখন সেই ক্লাসে আমরা হোমওয়ার্কগুলো তোমার সাথে ডিসকাশন করব, তোমরা চাইবো যে আশা করি সবাই করবে। অবশ্যই বলবে যে আমাদের ক্লাস কীরকম লাগলো, আমরা ট্রাই করেছি ছোট্ট করে তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, বোঝানোর জন্য। তো প্রিপারেশন আমরা সেকেন্ড নাম্বার ক্লাস করতে চলেছি, প্রিপারেশনের উপর এইভাবে 4-5টি ক্লাস কমপ্লিট করার পর আমরা নেক্সটভাবে অন্যান্য ইংলিশের উপর অন্যান্য টপিকগুলো কিন্তু নিয়ে আসবো। তো তোমরা তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেন্ড, তোমরা যেইভাবে যেই ক্লাসগুলো বেশি সংখ্যক পছন্দ করবে আমরা কিন্তু সেই ক্লাসগুলো কন্টিনিউ করব। তো তোমরা যদি চাও যে আমরা কোয়েশন ইংলিশ ক্লাসগুলো বেশি সংখ্যক করাই, তাহলে আমি চাইবো যে প্রত্যেকে কমেন্ট করতে, লাইভ চ্যাট বক্সে না, কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে, সেখানে এন্ড অফ দ্য ক্লাস কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবে, তার উপরে কিন্তু আমরা এইসব ক্লাসগুলো কন্টিনিউ করব। সো ফ্রেন্ড, তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে আমরা কিন্তু 2টি করে ক্লাস করবো, এখন থেকে 2টি করে ক্লাস করবো, একটি থাকবে দুপুর 12টার সময় এবং আরেকটি থাকবে যে বিকাল 3টার সময়। তো অবশ্যই সেই 2টি ক্লাস করবে, তোমরা অবশ্যই নেক্সট ক্লাসটি করবে। তো যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবে না, পাশাপাশি যারা আমাদের নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে নেবে। সো ফ্রেন্ড, আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি, অনেকগুলো ক্লাস দিয়েছি আমরা লাস্ট, তোমরা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে এবং আপকামিং ক্লাসগুলো যেগুলো আসছে সেগুলো দেখে নেবে। সো ফ্রেন্ড, ইউর কমেন্টস, এখন তোমাদের মধ্যে থেকে কয়েকজনের কমেন্ট যারা খুব ভালো ভালো কমেন্ট করেছে তাদের মধ্যে থেকে, যে প্রথমে আছে যে আমাদের আজকে যে সুস্মিতা বণিক লিখেছে, স্যার আপনাদের ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই নলেজেবল, ইনফরমেটিভ এবং সেই ক্লাসগুলো যে আমাদের খুবই ভালো লাগছে। তোমরা দেখতে পেয়েছো যে খুব সুন্দর কমেন্ট করেছে। সো ডিয়ার সুস্মিতা, যদি আমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই তুমি এরকমভাবে আমাদেরকে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট রিয়েলি আমাদেরকে মোটিভেট করে যে এরকম ক্লাস নিয়ে আসতে। তো তার জন্য তোমার কমেন্টটি নিয়ে আসলাম আমরা এইভাবে। তো তোমাদের মধ্যে থেকে যারা কমেন্ট করছো, এবং নেক্সট ওয়ান লিখেছে যে অ্যালবার্ট নোবেল লিখেছে যে আমরা যেন টিপিএসসি এবং ট্যাট 2 এর ক্লাসগুলো করাই, যেগুলো ফিজিক্স এবং ম্যাথ থেকে। তো ফ্রেন্ড ডিয়ার, তো আমরা অ্যাট দ্য মোমেন্ট তো আমরা কোনো কিছু প্ল্যান করিনি, বাট যদি আমরা নিয়ে আসছি, যদি আমরা দেখি পসিবল হচ্ছে তো অবশ্যই নিয়ে আসবো, তো তোমাদেরকে পরে জানিয়ে দেবো। বাট এখন তো আমাদের এরকম কোনো প্ল্যান নেই, আমরা এখন এসএসটি করাচ্ছি, যদি পসিবল হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য সেরকম ক্লাস অ্যাভেলেবেল করবো আমাদের চ্যানেলে। তো
তো তোমার কমেন্টের জন্য থ্যাঙ্কস, তুমি ভালো কমেন্ট করেছো, থ্যাংক ইউ। জে আলবার্ট। নেক্সট ওয়ান লিলি। লিলি তো আমাদের ক্লাস প্রতিনিয়ত দেখছে এবং সে প্রতিনিয়ত আমাদের কমেন্টও করে। তো থ্যাঙ্কস লিলি, তুমি তো ভালো ভালো কমেন্ট করছো প্রতিনিয়ত, অবশ্যই করবে। যে বলছো যে টিআরবিটি মক টেস্টগুলো রেগুলার করতে, অবশ্যই ডিয়ার করব। যে ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, ইয়েস থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করেছো এভাবে কমেন্ট করবে, আমাদেরকে মোটিভেট করবে যে তো আমরা এরকম ক্লাস নিয়ে আসতে পারি। সো ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। যদি মনে করো যে এই ক্লাসে পিডিএফ ডাউনলোড করবে, তাহলে অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। সেখানে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের রিলেটেড পিডিএফ দিয়েছি, তোমরা সেখান থেকে আমাদের সবগুলো পিডিএফ ডাউনলোড করতে পারবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের কাজ। টিল দেন থ্যাংক ইউ সো মাচ। তার সাথে যে নিজেদের খেয়াল রাখবে, বড়দের রেসপেক্ট করবে, ছোটদের ভালোবাসবে, পাশাপাশি ফ্রেন্ড আমরা আমাদের ব্যক্তিত্বের এইভাবে বিকাশ করবো যেন মহিলা তারা সেফ ফিল করে। ওকে, থ্যাংক ইউ অল।